বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। তারেক রহমান ও বাবরের খালাসের রায় আপিলে বহাল। জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের জেরা চলছে। জাতীয় নির্বাচনে থাকছে না পোস্টার, আচরণবিধি লঙ্ঘনে বাড়ছে দণ্ড। ব্যালট পেপার ছাপানোর ঘোষণা দেয়া যুবদল নেতা বহিষ্কার। ইউক্রেন চুক্তিতে রাজি না হলে সামরিকভাবেই লক্ষ্য অর্জন করবে রাশিয়া, বললেন পুতিন। শাস্তি বাড়ল এনজোর, আর্জেন্টিনা সহ 6 দেশকে ফিফার জরিমানা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামি খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। গত বছরের 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। গত 1 জুন এই মামলায় সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেয় আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল মঞ্জুর করে এই আদেশ দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগের বেঞ্চ। ওই দিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল জব্বার ভূঁইয়া, আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান ও মোহাম্মদ শিশির মুনির। এদিকে আজকের রায়ের বিষয়ে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ন্যায় বিচার পেয়েছেন। সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে তারেক রহমান নির্দোষ। এর আগে চলতি বছরের 15 মে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের ওপর শুনানি শুরু হয়। চলতি বছরের 12 জানুয়ারি আলোচিত এই মামলায় তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে এ রায় ঘোষণা করেন বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। ওই সময় হাইকোর্ট জানান, এসব মামলার বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেয়া হয়েছে। পরে এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই হামলায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়। 2018 সালে বিচারিক আদালত 2টি মামলারই রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জাজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুদক। এর অংশ হিসেবে এ দম্পতির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে সংস্থাটি। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। দুদকের অভিযোগের বিষয়ে বলা হয়েছে, 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন দিতে 18 কোটি 10 লাখ টাকার ঘুষ গ্রহণ করা হয়, যার মূল সুবিধাভোগী ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। অভিযোগে বলা হয়, চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার স্থলে জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদেরকে সংসদ সদস্য করা হয়। এতে আরো বলা হয়, জিএম কাদের জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হন এবং দলীয় পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করেন, যা পরে বিদেশে পাচার করা হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি 301 সদস্য বিশিষ্ট হলেও বর্তমানে 600 থেকে 650 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পদ বাণিজ্যের প্রমাণ। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জেরা শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা 11:35 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে তার জেরা শুরু হয়। চৌধুরী মামুনকে জেরা করছেন শেখ হাসিনা ও শেখ কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। এর আগে গত 2 সেপ্টেম্বর রাজসাক্ষী হিসেবে জবানবন্দি শেষে তাকে আংশিক জেরা করেন তিনি। এদিন জবানবন্দিতে মামুন জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই জুলাই আগস্টে গণহত্যা হয়েছে। এরপর 3 সেপ্টেম্বর স্টেট ডিফেন্সের আবেদনের পরিপ্রেক্ষিতে বাকি জেরার জন্য আজকের দিন ধার্য করা হয়। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের প্রচারে থাকছে না পোস্টারের ব্যবহার। একজন প্রার্থী তার সংসদীয় আসনে 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় নতুন করে এই বিধান যুক্ত করল নির্বাচন কমিশন। নির্বাচনের দিন ও প্রচারের সময় কোনো ধরনের ড্রোন, কোয়াডকপ্টার বা এ জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না।
আর বিলবোর্ডের দৈর্ঘ্য হবে সর্বোচ্চ 16 ফুট আর প্রস্থ হবে 9 ফুট। একটি আসনে সর্বোচ্চ 20টি বিলবোর্ড ব্যবহার করা যাবে। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর সংশোধন প্রস্তাবের সঙ্গে সমন্বয় রেখে প্রণীত এই বিধিমালা বুধবার আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। নারীদের সাইবার বুলিং রোধ, বিদেশে কোনো প্রার্থীর পক্ষে সশরীরে প্রচারণা না চালানো, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার চালালে শাস্তির বিধান রাখা হয়েছে আচরণ বিধিমালায়। আচরণ বিধিমালা লঙ্ঘনের ঘটনায় দণ্ড বাড়ানোর প্রস্তাব করেছে ইসি। এতে প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত এবং জরিমানার পরিমাণ 50,000 থেকে বাড়িয়ে 1.5 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। শাস্তি হিসেবে 6 মাসের কারাদণ্ডের আগের বিধান বহাল রাখা হয়েছে। জানা গেছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় আগের বেশিরভাগ বিধান বহাল রাখা হয়েছে, তবে বেশ কিছু নতুন ধারা যুক্ত করা হয়েছে। প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো যেখানে ধানের শীষ থাকবে, এমন ঘোষণা দেয়া চান্দিনা উপজেলা যুবদল আহ্বায়ক আবুল খয়েরকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্তক্রমে বুধবার দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য পাওয়া যায়। তবে ওই বিজ্ঞপ্তিতে প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো যেখানে ধানের শীষ থাকবে এমন সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়নি। চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কুমিল্লা উত্তর জেলা শাখার অধীনস্থ চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল খয়েরকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না বলে উল্লেখ করা হয়। এছাড়া যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত 16 আগস্ট কুমিল্লার চান্দিনা উপজেলার কঙ্গাই উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় আবুল খয়ের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপবো যেখানে ধানের শীষ থাকবে এমন বক্তব্য দিয়ে দেশ জুড়ে সমালোচনার মুখে পড়েন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যদি কোনো চুক্তিতে রাজি না হয় তবে রাশিয়া তার সব লক্ষ্য অর্জনের জন্য যুদ্ধ চালিয়ে যাবে। বুধবার চীনে এক সামরিক কুচকাওয়াজে যোগ দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন। অনেকেই কুচকাওয়াজটিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্র শাসিত বিশ্ব ব্যবস্থার প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখছে। পুতিনকে বারবারই যুদ্ধ থামাতে রাজি করানোর চেষ্টা করেছেন ট্রাম্প, কিন্তু পুতিন তার আন্তরিক প্রচেষ্টায় প্রশংসা করলেও এখন পর্যন্ত যুদ্ধ থামাতে কোনো পদক্ষেপ নেননি। ইউক্রেন সফররত ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বিবিসিকে বলেন, ট্রাম্প পুতিনকে আলোচনার টেবিলে এনেছেন। প্রয়োজনে যুক্তরাজ্য সহ মিত্ররা রাশিয়ার উপর বাড়তি অর্থনৈতিক চাপ দেবে এবং ইউক্রেনকে আরো সামরিক সহায়তা দেবে। এর আগে গত মাসে আলাস্কায় পুতিনের সাথে বৈঠক করে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে তাকে বের করেন ট্রাম্প। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে পুতিনের সাক্ষাতেরও চেষ্টা করেছিলেন। বুধবার পুতিন বলেন, আমি কখনোই এমন বৈঠকের সম্ভাবনা বাতিল করিনি, কিন্তু এতে কি লাভ হবে দেখা যাক। তিনি আরো বলেন, যে কোনো বৈঠকের আগে যথাযথ প্রস্তুতির প্রয়োজন হয়। জেলেনস্কি চাইলে মস্কোতেও আসতে পারেন, কিন্তু ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাথে একে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেন। পুতিনের বৈঠকের প্রতি অনীহাকেই জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞা আরোপ ও ইউক্রেনের প্রতিরক্ষা জোরদারের চুক্তি হিসেবে তুলে ধরছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। এদিকে বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুদ্ধ সমাপ্তির বিষয়ে রাশিয়ান নেতা আমার অবস্থান কোথায় তা জানেন। প্রেসিডেন্ট পুতিনের কাছে আমার কোনো বার্তা নেই, তিনি জানেন আমি কোথায় আছি এবং তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এদিকে সাম্প্রতিক সময়ে ফুটবলে অন্যতম আলোচিত বিষয় বর্ণবাদ। এবার বর্ণবাদী আচরণ, মন্তব্য ও বৈষম্যের দায়ে 6 দেশকে জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। আর্জেন্টিনা সহ বাকি দেশগুলো হচ্ছে আলবেনিয়া, চিলি, কলম্বিয়া, সার্বিয়া ও বসনিয়া হার্জেগোভিনা। শাস্তিপ্রাপ্ত 6টি দেশেই জুনে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলেছে। ফিফার ডিসিপ্লিনারি কমিটি প্রকাশিত ওই তালিকার কথা উল্লেখ করে সংবাদ সংস্থা এপি বলছে, ফিফার পক্ষ থেকে শাস্তির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। 6 দেশের মধ্যে সর্বোচ্চ $2 লাখ জরিমানা করা হয়েছে আলবেনিয়ার। 7 জুন সার্বিয়ার বিপক্ষে তাদের ম্যাচ ছিল। ফিফার মতে সেদিন প্রতিপক্ষ দেশের জাতীয় সঙ্গীত চলাকালে গোলযোগ সৃষ্টি, খেলার ইভেন্টের জন্য অনুপযুক্ত বার্তা। রাজনৈতিকভাবে আলবেনিয়া ও সার্বিয়ার মাঝে দ্বন্দ্ব রয়েছে, যার রেশ পড়েছে তাদের ফুটবলেও। এদিকে গত 10 জুন ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সে কলম্বিয়ার বিপক্ষে বাছাই পর্বের ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে বৈষম্য অথবা বর্ণবাদের দায়ে $1,49,000 জরিমানা করা হয়েছে। আর্জেন্টিনা কলম্বিয়ার ম্যাচটি শেষ হয়েছিল 1-1 গোল সমতায়, যেখানে কলম্বিয়ান ফুটবলারকে কড়া ট্যাকেল করায় লাল কার্ড দেখেন বিশ্বকাপ জয়ী তারকা এনজো ফার্নান্দেস। সেজন্য 2 ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি। তবে ফিফা সেই শাস্তি বহাল রাখার পাশাপাশি $6,200 জরিমানা করেছে। 6 অঙ্কের এই জরিমানা বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে ফিফার শক্ত অবস্থানের বার্তা দেয়। চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে এক মঞ্চে হাজির হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে 2 চির প্রতিদ্বন্দ্বী দেশকে এক টেবিলে বসতে দেখে ভারত চীনের সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। বিশ্ব অর্থনীতির পালাবদলে ভারত ও চীন এখন দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র যখন ভারতীয় রপ্তানির উপর বাড়তি শুল্ক আরোপ করেছে, তখন দিল্লির কূটনৈতিক তৎপরতায় সম্পর্ক জোরদারের ইঙ্গিত মিলছে চীনের সঙ্গে। মোদী ও শি জিনপিং এর বৈঠকে সহযোগিতা ও অংশীদারিত্বের বার্তা এই প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ।
তবে এই ঘনিষ্ঠতার পেছনে অমীমাংসিত সীমান্ত বিরোধ, দালাই লামা ইস্যু এবং ব্রহ্মপুত্র নদে চীনের জলবিদ্যুৎ প্রকল্পের মতো বিতর্ক রয়েই গেছে। ফলে দিল্লি বেইজিং সম্পর্ক পুরোপুরি আস্থার জায়গায় এখনো দাঁড়াতে পারেনি বলেই মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে পাকিস্তান বহু বছর ধরে চীনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। অর্থনীতি, প্রতিরক্ষা ও কৌশলগত স্বার্থে দুই দেশের সম্পর্ক এখন গভীরতর। শাহবাজ শরীফ তিয়ানজিনে স্পষ্ট করে বলেছেন, পাকিস্তান চীন বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ভবিষ্যতেও অবিচল থাকবে। ভারত ও চীনের কাছাকাছি আসার বার্তা প্রথমত কূটনৈতিক। দিল্লি আন্তর্জাতিক মঞ্চে দেখাতে চাইছে যুক্তরাষ্ট্রের বিকল্প তার হাতে আছে। অপরদিকে চীনও দেখাতে চাইছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী দেশকেই সে আপন করে নিতে পারে। তবে দীর্ঘমেয়াদে কৌশলগত অংশীদার হওয়ার সম্ভাবনা খুবই সীমিত, কারণ ভারত বৈশ্বিক শক্তি হওয়ার পথে চীনকেই বড় প্রতিদ্বন্দ্বী মনে করে। এই অবস্থায় পাকিস্তানের সামনে দুটি বিষয় পরিষ্কার। প্রথমত, ভারত চীনের সীমিত সহযোগিতা ইসলামাবাদের জন্য কোনো হুমকি নয়, কারণ চীন ও পাকিস্তানের বন্ধুত্বের ভিত্তি আরও গভীর ও দীর্ঘমেয়াদী। দ্বিতীয়ত, ভারত চীন সংলাপ আঞ্চলিক স্থিতিশীলতার পরিবেশ তৈরি করতে পারলে পাকিস্তানেরও কূটনৈতিক সুবিধা হতে পারে। তবে দিল্লি বেইজিং দ্বন্দ্ব যেভাবে পুরনো সমস্যায় বাধা, তাতে পাকিস্তানের উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। এসসিও সম্মেলনে মোদি-শি বৈঠক মূলত প্রতীকী কূটনীতি। এর মাধ্যমে ভারত যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়েছে ওয়াশিংটন ছাড়াও তার অন্য বিকল্প আছে। চীনও দেখিয়েছে প্রতিদ্বন্দ্বী দুই দেশকে একই টেবিলে বসাতে পারে বেইজিং। কিন্তু বাস্তবে ভারত চীনের সম্পর্ক এখনো সীমান্ত বিরোধ আর প্রতিদ্বন্দ্বিতায় বাধা। তাই বিশ্লেষকরা মনে করছেন, চীনের চোখে এখন পর্যন্ত তার প্রথম কৌশলগত অংশীদার ইসলামাবাদই। ভারতকে আরও কিছু S-400 সরবরাহ করতে যাচ্ছে রাশিয়া। এর আগে গত মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে প্রথমবারের মতো এ প্রযুক্তি ব্যবহার করেছিল ভারত। পরে এ সিস্টেমকে আকাশের অভেদ্য ঢাল হিসেবে বর্ণনা করেন ভারতীয় সেনারা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে S-400 ডেলিভারির বিষয়ে ভারত রাশিয়া আলোচনা চলছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, রাশিয়া S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আরও দুটি ইউনিট ভারতকে সরবরাহ করতে যাচ্ছে। এর মধ্যে একটি ইউনিট 2026 সালে এবং অন্যটি 2027 সালে সরবরাহ করা হতে পারে। এগুলো সরবরাহ দেরি হওয়ায় বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর রাশিয়া সফরে এবং সাম্প্রতিক ভারত রাশিয়া বৈঠকেও তোলা হয়। এছাড়া ভারত আরও S-400 কেনার পরিকল্পনা করছে বলে জানা গেছে, যা দেশটির উচ্চাভিলাষী সুদর্শন চক্র প্রকল্পের অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে এ প্রকল্পের কথা উল্লেখ করেছিলেন। এতে উন্নত আকাশ প্রতিরক্ষা, নজরদারি, সাইবার সুরক্ষা ও বেশ কয়েক ধাপে প্রতিরক্ষা কাঠামো অন্তর্ভুক্ত থাকবে, যা ইসরায়েলের আয়রন ডোমের মতো কাজ করবে। এ বিষয়ে রুশ ফেডারেল সার্ভিস ফর মিলিটারি টেকনিক্যাল কোঅপারেশনের প্রধান দিমিত্রি সুগায়েভ রুশ সংবাদ মাধ্যম তাসকে বলেন, ভারতের কাছে ইতিমধ্যে আমাদের S-400 সিস্টেম আছে। এক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো সম্ভব, অর্থাৎ নতুন ডেলিভারি আসছে। বর্তমানে আমরা আলোচনার পর্যায়ে আছি। S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ন্যাটোতে SA-21 গ্রোলার নামে পরিচিত। এটি 1980 এর দশকের শেষ দিকে রাশিয়ার আলমাজ আমতে সেন্ট্রাল ডিজাইন ব্যুরো দ্বারা উন্নত করা হয়। এর লক্ষ্য ছিল আমেরিকান MIM-104 পেট্রিয়টের মতো পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মোকাবেলা করা এবং পুরনো S-200 ও S-300 ব্যবস্থার প্রতিস্থাপন করা। এটি যুদ্ধ বিমান, ড্রোন, ক্রুজ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের হুমকি শনাক্ত, ট্র্যাক ও ধ্বংস করতে সক্ষম। এর রাডার 600 কিলোমিটার দূর থেকে 300টি লক্ষ্যবস্তু শনাক্ত ও ট্র্যাক করতে পারে। এটি 14টি ম্যাক গতিতে, অর্থাৎ শব্দের গতির চেয়ে 14 গুণ বেশি গতিতে আঘাত হানতে পারে এবং 30 কিলোমিটার উচ্চতায় লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। এই প্রতিরক্ষা ব্যবস্থা মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে মোতায়েন করা যায়। এটি অত্যন্ত সহজে স্থানান্তরযোগ্য, যা এটিকে আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর হাতিয়ার করে তুলেছে। ভারতে বসবাসরত হাজার হাজার রোহিঙ্গা শরণার্থীর জীবন এমনিতেই কঠিন, তবে সম্প্রতি তাদের পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপ হয়েছে। তারা তাদের গল্প বলার জন্য মরিয়া। দিল্লিতে তারা শরণার্থী হিসেবে বাস করছিল। সেই জীবন থেকে ছিনিয়ে নিয়ে
তাদেরকে একদিন সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল এবং এই মুহূর্তে তারা আবারও মিয়ানমারে আটকা পড়েছে, যে দেশটি থেকে তারা একদিন সহিংসতা আর নিপীড়নের ভয়ে পালিয়ে এসেছিল। আমরা মিয়ানমারে আর নিরাপদ বোধ করছি না। এই জায়গাটা পুরোপুরি একটা যুদ্ধক্ষেত্র। জাতিসংঘ শরণার্থী হিসেবে স্বীকৃতি দিয়েছে এমন 40 জন রোহিঙ্গাকে ভারত সরকার জোর করে বিতাড়িত করেছে। আমরা তখন খুব অসহায় বোধ করছিলাম। আমরা অপেক্ষা করছিলাম যদি কেউ এগিয়ে এসে আমাদেরকে সাহায্য করে। তাদেরকে দিল্লি থেকে বিমানে করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর নৌবাহিনীর জাহাজে চাপিয়ে 14 ঘন্টা ধরে মিয়ানমার অভিমুখে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে নামিয়ে ছোট নৌকায় উঠতে বলা হয়। ওরা 4টা হালকা বোট নিয়ে এসেছিল। আমাদের 2টো হালকা বোটে বসানো হয়, যার প্রতিটি নৌকায় 20 জন করে লোক ছিল। সেই বোটে আমাদের হাত বেঁধে 7 ঘন্টারও বেশি সময় ধরে ফেলে রাখা হয়। এরপর তারা আমাদেরকে ওই বোট থেকে একে একে ঝাঁপ দিতে বলে। এরপর আমরা প্রায় 100 মিটার সাঁতরে ডাঙায় পৌঁছাই। When you got on the bus to go to the boats, how do you know it was the Indian Navy? আমরা বুঝতে পেরেছিলাম কারণ ওই বাসের গায়ে হিন্দিতে লেখা ছিল ভারতীয় নৌসেনা। হিন্দিতে ইন্ডিয়ান নেভিকে বলা হয় ভারতীয় নৌসেনা। তারপর ভারতীয় কর্মকর্তারা এক এক করে তাদের আলাদা করে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তারা আমাদের জিজ্ঞেস করছিল যে তোমরা কেন ভারতে এসেছিলে, কেন তোমরা ভারতের পরিবর্তে অন্য কোনো দেশকে বেছে নিলে না। এই বিষয়ে আমরা ভারত সরকারের মন্তব্য জানতে চাইলেও তারা আমাদের সেই অনুরোধে কোনো সাড়া দেয়নি। ভারতে 20,000-এরও বেশি রোহিঙ্গার বসবাস। জাতিসংঘের নিবন্ধিত শরণার্থী হওয়া সত্ত্বেও ভারত সরকার তাদেরকে অবৈধ অভিবাসী বলে চিহ্নিত করে থাকে। এই মানুষগুলো ভারতে যেতে চেয়েছিল, বিষয়টি কিন্তু মোটেও তা নয়। তারা ভারতে যেতে বাধ্য হয়েছে কারণ মিয়ানমারে ভয়াবহ সহিংসতা চলছে। তাই বলা যেতে পারে তারা আক্ষরিক অর্থেই প্রাণ বাঁচাতে ভারতে গিয়েছে। ভিডিও কল মে ম্যাম রো রহে থে। ভারত থেকে বিতাড়িত 40 জন রোহিঙ্গা শরণার্থীর মধ্যে নুরুল আমিনের মা বাবাও রয়েছেন। আমরা মানুষ, জন্তু জানোয়ার তো নই। আপনি কিভাবে এতগুলো মানুষকে সমুদ্রে ফেলে দিতে পারেন? আমার তো মনে এখন একটাই ভয় যে ভারত সরকার আমাদেরও কবে না ধরিয়ে নিয়ে গিয়ে সাগরে ফেলে দেয়। নিজেদের দেশেই রোহিঙ্গারা আজ স্বাগত নয়। তারা যে দেশে গিয়ে আশ্রয় নিয়েছিল সেখানেও তাদেরকে কেউ চাইছে না। ভারত এখন যুক্তরাষ্ট্রকে পাশে রেখে রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠের পথে হাঁটছে। সম্প্রতি পুতিন ও শির সঙ্গে মোদির বৈঠকগুলোতে সেই আলামত মেলে। কিন্তু ফরেন পলিসির এক বিশ্লেষণ বলছে প্রেসিডেন্ট শি ও পুতিনের ফাঁদে পা দিচ্ছেন নরেন্দ্র মোদী। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন স্পষ্টতই টালমাটাল। সম্পর্ক এমন এক জায়গায় গিয়ে ঠেকেছে যখন একজন অপরজনের ফোন পর্যন্ত ধরছেন না। জার্মান গণমাধ্যমের খবর বলছে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন ধরেননি। ট্রাম্প পরিস্থিতিকে সরাসরি সংকটে পরিণত করেন। চীনকে মোকাবেলায় দীর্ঘমেয়াদী অংশীদার হিসেবে যাকে গুরুত্ব দেওয়ার কথা ছিল, সেই ভারতকেই 50% শুল্কের শাস্তিমূলক আঘাত হানেন তিনি। ঘনিষ্ঠ বন্ধু ট্রাম্পের হঠাৎ এমন আচরণে নয়াদিল্লিতে স্বাভাবিকভাবেই ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। শুরু হয়েছে নতুন পররাষ্ট্রনীতির বিকল্প খোঁজ। ফরেন পলিসির প্রতিবেদন বলছে ট্রাম্পের শুল্ক আরোপের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী নীতি থেকে এক নাটকীয় ও ভুল পথে চালিত বিচ্যুতি। 2 দশক ধরে ওয়াশিংটন কৌশলগত পরার্থবাদ অনুসরণ করেছে। তারা ধৈর্য ধরে ভারতের সঙ্গে সম্পর্ক বিনিয়োগ করেছে এই ধারণায় যে ভারতের উত্থান যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্বার্থেই কাজ করবে। কিন্তু ট্রাম্প সেই পথ ছেড়ে দিয়ে এক ধরনের তাৎক্ষণিক ও একতরফা চাপ সৃষ্টির কৌশল নিয়েছেন, যেখানে বছরের পর বছর ধরে গড়া আস্থার সম্পর্ক ভেঙে তিনি স্বল্পমেয়াদী বাণিজ্যিক সুবিধা খুঁজছেন। ভারতের মতো চীনের ভারসাম্যকারী শক্তিকে আঘাত করা আসলে যুক্তরাষ্ট্রের জন্যই এক বড় কৌশলগত আত্মঘাত। এমন অস্থিরতার মধ্যেই মোদী এ সপ্তাহে বেইজিং সফর করেছেন। সেখানে চীন নেতৃত্বাধীন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO সম্মেলনে যোগ দিয়েছেন তিনি। 2018 সালের পর এটি তার প্রথম চীন সফর। তার এই সফর 2 দেশের সম্পর্ক উষ্ণ হওয়ার ইঙ্গিত দিচ্ছে, যা 2020 সালের সীমান্ত সংঘাত পরবর্তী তীব্র প্রতিযোগিতার ছিল।
চীন ও রাশিয়া দুই দেশই এখন ভারতের মন জয় করার চেষ্টা করবে। বিশেষ করে তারা ট্রাম্পের সঙ্গে বিরোধের সুযোগ কাজে লাগাতে চাইবে। দেখার বিষয় নয়াদিল্লি এই ফাঁদ সম্পর্কে সতর্কই থাকবে কিনা। একাধিক শক্তির সঙ্গে সম্পর্ক রেখে ভারতের সাম্প্রতিক পররাষ্ট্রনীতি বারবারই ভারসাম্য রক্ষার কৌশল অনুসরণ করেছে। বিশেষ করে প্রযুক্তি অগ্রসর গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন মোদি। ভারতের দৃষ্টিকোণ থেকে এই কৌশলই দীর্ঘমেয়াদে সবচেয়ে কার্যকর বলে মনে করছেন অনেকে। এই নীতিতে চীন রাশিয়ার দিকে অতিরিক্ত ঝুঁকে পড়া দ্রুতই উল্টো ফল দিতে পারে। দোষভার কেবল ওয়াশিংটনের নয়, ভারতও কিছুটা দোষ বহন করে। নয়াদিল্লি বহুমুখী কূটনীতির পথ নিয়েছে, পশ্চিমা শক্তির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে, আবার রাশিয়া ও ইরানের সঙ্গেও সম্পর্ক রেখেছে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্র এই অবস্থানকে সহ্য করেছে ভারতের কৌশলগত মূল্য বুঝে, কিন্তু ট্রাম্পের টিম এর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েছে। বিশেষত রাশিয়ান তেল কেনার কারণে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। বছর খানেক আগেও নয়াদিল্লি ভেবেছিল ট্রাম্পকে সামলানো সম্ভব, কিন্তু এখন বুঝতে পারছে যে এটি ছিল একটি ভুল হিসাব। দেশে মোদি রাজনৈতিক ঝুঁকি নিয়েছিলেন, ওয়াশিংটনের দিকে ঝুঁকে প্রচলিত অজোট নীতির প্রবক্তাদের সমালোচনা সহ্য করেছেন। অথচ এত কষ্টে গড়া সম্পর্ককে হঠাৎ এভাবে ভেঙে ফেলা নয়াদিল্লির কাছে অত্যন্ত অস্বস্তিকর, এমনকি দেশের রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছেন। ভারতের সামনে এখন এক বাস্তব সংকট। বহুমুখী কূটনীতির মূল দর্শন হলো একাধিক শক্তির সঙ্গে ভালো সম্পর্ক রাখা, কিন্তু বাস্তবে গত কয়েক বছরে ভারত যুক্তরাষ্ট্র, কোয়াডের অস্ট্রেলিয়া ও জাপান এবং ইউরোপীয় অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। এই কৌশলের কেন্দ্রীয় স্তম্ভ ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠতা এখন ভেঙে পড়েছে বলেই মনে হচ্ছে। এখন ভারত বিকল্প খুঁজছে। চীন ও রাশিয়া সেই প্রলোভন দেখাচ্ছে। ওয়াশিংটনের সঙ্গে সংকটের প্রাথমিক প্রক্রিয়ায় মোদি ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। গত সপ্তাহে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মস্কো গিয়ে পুতিনের সঙ্গে বৈঠকও করেছেন। এবছর পুতিন ভারত সফরে আসতে পারেন বলেও জানা গেছে। চীন রাশিয়া উভয় স্বৈর শাসিত শক্তি এমন কিছু সুযোগ দিচ্ছে যা তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কমে যাওয়া সহযোগিতায় ক্ষতিপূরণ করতে পারে। রাশিয়ার সঙ্গে ভারতের বহু পুরনো প্রতিরক্ষা ক্রয় ও জ্বালানি আমদানির সম্পর্ক রয়েছে, যা আরো বিস্তৃত হতে পারে। এক্ষেত্রে চীনের সঙ্গে সম্পর্কটা বেশ জটিল, কারণ সীমান্ত বিরোধ, আঞ্চলিক প্রতিযোগিতা এবং দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের প্রতিযোগিতা ভারত চীন সম্পর্ককে বাধাগ্রস্ত করছে। মোদি ক্ষমতায় আসার শুরুতে চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার প্রতি আগ্রহী ছিলেন, কিন্তু চীনের অনমনীয়তা আর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তি সম্পৃক্ততা তাকে অন্য পথে নিয়ে যায়। নয়াদিল্লিতে অনেকেই আগে থেকে আমেরিকাকে ভরসা না করার পরামর্শ দিয়েছিলেন। ওয়াশিংটনের বৈরিতার মুখে এখন তারা যেন প্রকাশ্যে বিজয় উদযাপন করছেন। রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করা একটি সহজ বিকল্প। চীনের সঙ্গে সম্পর্ক মেরামত করাও সম্ভব। এসসিও সম্মেলনের ফাঁকে মোদি শি বৈঠক সামান্য কিছু উন্নতি আনতে পারে, যেমন দুই দেশের মধ্যে আরো বাণিজ্যিক ফ্লাইট চালু। তবে এর বাইরে অনেক কিছুই নির্ভর করবে বেইজিং এর আচরণের উপর। কারণ অতীতে ভারতের দীর্ঘমেয়াদী নিরাপত্তা উদ্বেগ, হিমালয়ের সীমান্ত বিরোধ থেকে শুরু করে ভারত মহাসাগরে চীনা নৌ চলাচলের জটিলতা মেটাতে খুব একটা আগ্রহ দেখায়নি চীন। চীন রাশিয়ার দিকে বড় ধরনের ঝুঁকে পড়া ভারতের অন্য গুরুতর ভুল হবে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের পররাষ্ট্রনীতি গড়ে উঠেছে বাস্তবসম্মত বিশ্লেষণের উপর। দ্রুত প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে ভারতের প্রয়োজন বিদেশি বিনিয়োগ, যা সবচেয়ে বেশি আসতে পারে উন্নত প্রযুক্তি সম্পন্ন ধনী দেশগুলো থেকে। প্রয়োজন প্রযুক্তি স্থানান্তরও, যা শিল্প ও ডিজিটাল রূপান্তরে অপরিহার্য, কিন্তু সেটা চীন বা রাশিয়া দেবে না। সবচেয়ে বড় কথা, এক আত্মবিশ্বাসী ও প্রভাবশালী চীনের মোকাবেলা করা ভারতের দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ। ট্রাম্পের কূটনৈতিক একগুঁয়েমি এসব মৌলিক বাস্তবতা বদলে দেয়নি। ভারতের বিকল্প নিয়ে চিন্তা করার সময় তিনটি বিষয় মনে রাখা দরকার। প্রথমত, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান টানাপোড়েন স্থায়ী নাও হতে পারে। ট্রাম্পের লেনদেনমুখী দৃষ্টিভঙ্গি এবং বারবার মত পাল্টানোর অভ্যাস আছে, তাই দুই পক্ষের জন্যই মুখ রক্ষার সমঝোতা সম্ভব। এমন হলে এই শরতেই পরিকল্পিত কোয়াড সম্মেলনে যোগ দিতে
ট্রাম্প দিল্লি সফরে যেতে পারেন, যদিও বিষয়টি এখনো অনিশ্চিত। দ্বিতীয়ত, রাশিয়া ও চীন ভারতের দীর্ঘমেয়াদী উন্নয়ন ও নিরাপত্তার চাহিদা পূরণ করতে পারবে না। ভারত ধীরে ধীরে রাশিয়ান অস্ত্রের ওপর নির্ভরতা কমিয়ে আরো আধুনিক ও নির্ভরযোগ্য সরবরাহকারীর দিকে ঝুঁকছে। মস্কো সস্তা জ্বালানি দিতে পারে, কিন্তু উন্নত প্রযুক্তি বা বিনিয়োগে তেমন কিছুই দিতে পারে না। আর চীনকে ভারতীয় নিরাপত্তা মহল গভীর সন্দেহের চোখে দেখে, কারণ চীনকেই তারা ভারতের স্বার্থের সবচেয়ে বড় দীর্ঘমেয়াদী হুমকি মনে করে। চীনকে সামলাতে হলে ভারতের অন্য বন্ধু প্রয়োজন। তৃতীয়ত, ভারতের সামনে শুধু যুক্তরাষ্ট্র আর চীনের মধ্যে বেছে নেওয়ার প্রশ্ন নেই। অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরো গভীর করা সম্ভব। দক্ষিণ কোরিয়ার সঙ্গেও সম্পর্ক জোরদার করা যেতে পারে, যারা বড় অস্ত্র উৎপাদক। ইউরোপীয় দেশগুলোর সম্পর্ক বাড়াতে আগ্রহী, আর ইইউর সঙ্গে বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তিও হাতের নাগালে। এছাড়া ভারত মধ্যপ্রাচ্যের ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো উন্নত মধ্য শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে পারে। এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষতি পুরোপুরি পূরণ করতে পারবে না, তবে ভারত একা নয়। ইউরোপ ও এশিয়ার আরো অনেক মার্কিন মিত্র এখন একই অভিজ্ঞতার মুখোমুখি। ওয়াশিংটন আজ লেনদেনমুখী, অনিশ্চিত ও চাপ প্রয়োগে অভ্যস্ত। তবু প্রযুক্তি অগ্রসর গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে সম্পৃক্ত থাকার ভারতীয় কৌশল ত্যাগ করে কর্তৃত্ববাদী বিকল্পকে আঁকড়ে ধরা বুদ্ধিমানের কাজ হবে না। ওয়াশিংটনের সঙ্গে হটলাইন নিস্তেজ হলেও ইউরোপ ও অন্যত্র অনেক নেতা আছেন যাদের ফোন কল মোদি আনন্দের সঙ্গেই ধরতে পারেন। মানবাধিকার সংস্থাগুলোর নিন্দা, জাতিসংঘের ক্রমাগত চাপ কিংবা আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, কোনো কিছুকেই পরোয়া করছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্ব নেতাদের রক্তচক্ষু উপেক্ষা করে গাজায় গণহত্যা চালাচ্ছেন, মেতেছেন গাজা খালি করার ধ্বংসাত্মক খেলায়। আর এ খেলায় তাকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর সেই সমর্থনে বলিয়ান হয়ে 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 63,000-এর বেশি মানুষ হত্যা করেছে ইসরায়েলি সেনারা। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ যদি নেতানিয়াহুর মাথার ওপর থেকে স্নেহের হাত সরিয়ে নেয় ট্রাম্প প্রশাসন, বন্ধ করে দেয় সমর্থন, তখন কি করবেন নেতানিয়াহু? গাছে তুলে মই কেড়ে নিলে তিনি কি স্বাভাবিক থাকতে পারবেন? 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর অনেকেই গাজায় হামলা করার পক্ষে যুক্তি দিয়েছিলেন, কিন্তু দীর্ঘদিনেও যখন এই হামলা শেষ হচ্ছে না, হামাস সদস্যদের পরিবর্তে গণহারে হত্যা করা হচ্ছে নিরস্ত্র গাজাবাসীদের, বাদ যাচ্ছে না শিশুরা পর্যন্ত, তখন বিবেকের তাড়নায় ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেক দেশ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিচ্ছে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা। শুধু তাই নয়, ইসরায়েলকে সামরিক সহায়তাও দিচ্ছে ওয়াশিংটন, আর সে অস্ত্র দিয়েই গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। আর এতে প্রত্যক্ষ মদদ আছে ট্রাম্প প্রশাসনেরও। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পরের মাসেই গাজার পুরো জনগোষ্ঠীকে জোরপূর্বক উচ্ছেদের প্রস্তাব দিয়েছেন তিনি, যা ইসরায়েলি সেনাদের করেছে আরো আগ্রাসী। তবে আশার কথা হলো, ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আওয়াজ উঠেছে যুক্তরাষ্ট্রে। দেশটির বিভিন্ন শহরে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান হচ্ছে। সম্প্রতি বিভিন্ন জরিপেও গাজায় গণহত্যা বন্ধ ও মার্কিন সামরিক সাহায্য বন্ধের দাবি উঠেছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ভোটারদের অর্ধেকেরও বেশি মনে করেন গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, আর প্রতি 6 জনের মধ্যে 4 জনই সামরিক সাহায্য বন্ধের পক্ষে, যা হয়তো আগামীতে ট্রাম্পকে ইসরায়েলে সামরিক সহায়তা বন্ধের ব্যাপারে কঠোর অবস্থান নিতে বাধ্য করতে পারে। আর সত্যিই যদি তেমনটি হয়, তবে এতদিন নিরঙ্কুশ সমর্থন দিয়ে ইসরায়েলের অর্থনীতি টিকিয়ে রাখা ও নেতানিয়াহুকে মাথায় তুলে রাখা ট্রাম্প যদি হঠাৎ করে সরে দাঁড়ান, তাহলে কি হবে? এ ব্যাপারে 4 জন বিশেষজ্ঞের মত নিয়েছে আল জাজিরা। তারা হলেন প্রতিরক্ষা বিশ্লেষক হাজমাজ আক্তার, ইসরায়েলি রাষ্ট্রবিজ্ঞানী ওরি গোল্ডবার্গ, রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট ও সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের সিনিয়র ফেলো H.A. হেলিয়ার ও ইসরায়েলি সরকারের সাবেক উপদেষ্টা ড্যানিয়েল লেভি।
যুক্তরাষ্ট্র সমর্থন বন্ধ করলে ইসরায়েলের অবস্থা কেমন হবে সে ব্যাপারে দেশটির রাষ্ট্রবিজ্ঞানী ওরি গোল্ডবার্গের ভাষ্য, পশ্চিমা অনেক দেশ যারা শুরুতে ইসরায়েলকে সমর্থন করেছিল তারা এখন অসহায় বোধ করছে। অনেকেই ইসরায়েলের পতন কামনা করছে। যে জার্মানির সঙ্গে ইসরায়েলের দৃঢ় বন্ধন তৈরি হয়েছিল, যুক্তরাষ্ট্র সরে গেলে সেটিও আর টিকবে না। তিনি আরো বলেন, আমার ধারণা যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করা বন্ধ করে দেয় তবে সবাই দ্রুত ইসরায়েলের বিপক্ষে অবস্থান নেবে। এ ব্যাপারে রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট ও সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের সিনিয়র ফেলো H.A. হেলিয়ারের ভাষ্য, এতদিন যুক্তরাষ্ট্রই সমাধান ঠেকিয়ে রেখেছিল, কাজেই এখন তারা সরে গেলে কোনো বাধাই থাকে না। তবে এ ধারণা ঠিক নয় যে যুক্তরাষ্ট্র সরে গেলে আক্রমণের মুখে পড়বে ইসরায়েল, কেননা সিনিয়র সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের ভয়ে ইসরায়েলকে আক্রমণ করছে না এমনটি নয়, বরং তারা নতুন যুদ্ধ চায় না। অন্যরাও একই কারণে চুপ আছে। এ ব্যাপারে ওরি গোল্ডবার্গের ভাষ্য, ইসরায়েল যুক্তরাষ্ট্রের ওপর আর্থিকভাবে অনেকটাই নির্ভরশীল, তবে এর মানে এই নয় যে যুক্তরাষ্ট্র তহবিল বন্ধ করার সঙ্গে সঙ্গে ইসরায়েলের অর্থনীতি ধসে পড়বে। তবে ইসরায়েলের অস্ত্র শিল্প ও হাইটেক খাত মার্কিন অর্থায়নের উপর নির্ভরশীল হওয়ায় এবং নামমাত্র সুদে মার্কিন ঋণ সহায়তা পাওয়ায় তহবিল বন্ধ হলে ইসরায়েলের অর্থনীতি বড়সড় ধাক্কা খাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এ ব্যাপারে ওরি গোল্ডের ধারণা, নেতানিয়াহু টিকে যাবেন কারণ তিনি কোনো জাদুকর নন। তার বলা ও করা বেশিরভাগ বিষয়ই ইসরায়েলি সমাজের একটি বড় অংশের চিন্তা ভাবনার প্রতিফলন মাত্র। তিনি বলেন, নেতানিয়াহু হয়তো পরিস্থিতিকে নতুনভাবে ব্যাখ্যা করবেন, বলবেন আমরা গাজায় আক্রমণ করেছিলাম যাতে আমাদের আর কখনো অন্য কোনো রাষ্ট্রের উপর নির্ভরশীল হতে না হয়। এ ব্যাপারে প্রতিরক্ষা বিশ্লেষক হাজমাজ আত্তারের ভাষ্য, যদি যুক্তরাষ্ট্র হঠাৎ উধাও হয়ে যায়, ইসরায়েল গাজায় যুদ্ধ চালাতে পারবে সর্বোচ্চ 1 বছর, আর তখন প্রতিটি বুলেট বা বোমা খরচ করার আগে ভাবতে বাধ্য হবে তারা, কারণ তখন তাদের মনে হবে এটি নিজেদের প্রতিরক্ষার জন্য রেখে দেওয়া উচিত কিনা। তাছাড়া যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল তাদের স্যাটেলাইট অবরোধ ব্যবস্থা চালাতে পারবে না, ফলে শত্রুরা সহজেই ইসরায়েলের ভূখণ্ড দেখতে পাবে, আর তাদের দম্ভের প্রতীক আয়রন ডোম ও অ্যারো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সেটিও দুর্বল হয়ে পড়বে, কেননা এটি চলেই যুক্তরাষ্ট্রের অর্থায়নে। তখন হয়তো ইউরোপ থেকে অস্ত্র কিনতে হবে নেতানিয়াহু সরকারকে, আর মার্কিন সহায়তা বন্ধ হলে সেটিও তখন কঠিন হয়ে দাঁড়াবে। ওরি গোল্ডবার্গ বলেন, যদি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা বুঝতে পারেন যে আমেরিকার সমর্থন নেই, তখন তারা অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি তুলবে। আর H.A. হেলিয়ারের ভাষ্য, আমার ধারণা ইসরায়েল গাজা ও পশ্চিম তীরের সাময়িক নিয়ন্ত্রণ নেবে, কিন্তু যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল হবে একঘরে রাষ্ট্র, যেমন একসময় দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যমূলক সরকার হয়েছিল, আর তখন যেমন দক্ষিণ আফ্রিকার শাসকরা বাধ্য হয়েছিল পরিবর্তন আনতে, তেমনি ইসরায়েলও একসময় বাধ্য হবে। রাশিয়া ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রকাশ্যেই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পুতিনকে উদ্দেশ্য করে বলেন, যদি মস্কোর কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে অসন্তুষ্ট করে তাহলে তা ভবিষ্যতে ভালো কিছু বয়ে আনবে না, এবং যা ঘটবে তা সবাই দেখতে পারবে। 3 সেপ্টেম্বর হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প জানান, খুব শীঘ্রই তিনি পুতিনের সঙ্গে ফোনে কথা বলবেন। তবে ট্রাম্পের দাবি, পুতিন ইতোমধ্যেই বুঝে গেছেন বর্তমানে যুক্তরাষ্ট্রের অবস্থান কোথায়। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিছুটা দ্বিধার সুরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমি মস্কোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে রাজি, কিন্তু এমন বৈঠক করে আসলে কি লাভ। তিনি আরও স্পষ্ট করে বলেন, যদি আলোচনায় সমাধান না আসে তবে রাশিয়া সামরিকভাবে তাদের লক্ষ্য পূরণ করবে। এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। এদিকে ইউক্রেনও এই বিষয়ে তাদের স্পষ্ট অবস্থানের কথা জানিয়ে দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, 60টি দেশ থেকে 2 নেতার বৈঠকের প্রস্তাব এসেছে এবং প্রেসিডেন্ট জেলেনস্কি সবসময় আলোচনার জন্য প্রস্তুত। তবে সিবিহা অভিযোগ করে বলেন, পুতিন ইচ্ছাকৃতভাবে অগ্রহণযোগ্য প্রস্তাব দিয়ে সবার সাথে ঝামেলা চালিয়ে যাচ্ছেন, যাতে আলোচনার পথ আরও কঠিন হয়ে ওঠে।
3 বছরের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটানোর জন্য ট্রাম্প চাইছেন যেন পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠক হয়, কিন্তু শান্তি চুক্তির শর্ত নিয়ে দুই দেশের অবস্থান একেবারেই ভিন্ন। রাশিয়া ইতোমধ্যেই দখল করা 4টি অঞ্চল নিজেদের হাতে রাখতে চাইছে, আর ইউক্রেন 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয়। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন তিনি ট্রাম্পের সাথে কথা বলে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার জন্য সমর্থন চাইবেন। একই সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার জন্য তারা একটি পরিকল্পনা প্রস্তুত করছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন খুব শীঘ্রই ট্রাম্প পুতিন বৈঠকের প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে, তবে সেই বৈঠক কবে হবে কিংবা এর ফলাফল কি দাঁড়াবে তা এখনো অনিশ্চিত। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।